ভারতকে রেল ট্রানজিট দেয়া নিয়ে আলোচনার ঝড়। সস্তা জনপ্রিয়তা পেতে মিথ্যা কৌশল অবলম্বনে ব্যস্ত ইতিহাস ভুলে যাওয়া বিরোধীরা। আলোচনায় জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। পানির সঙ্গে কেমিক্যাল ফুড কালার মিশিয়ে তৈরি হয় আইসক্রিম, জুস। বরিশালে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে অবৈধ কারখানা। মানহীন খাবারে ক্যান্সার সহ নানা রোগের শঙ্কা। এবং রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টিতে চরম ভোগান্তি অফিসগামী মানুষের। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও মিলছে না গণপরিবহন। ভাড়া দ্বিগুণ হাঁকাচ্ছে রিকশা চালকরা। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ৮ বছর পূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ। সকালে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুরাতন গুলশান থানার দীপ্ত শপথ ভাস্কর্যে নিহতদের স্মরণে ফুলের শ্রদ্ধা জানান তিনি। এ সময় বলেন, বাংলাদেশে আর কখনোই জঙ্গিবাদের উত্থান হবে না। জঙ্গিবাদ নির্মূলে র্যাবের সফলতা তুলে ধরে মহাপরিচালক বলেন, একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সব ধরনের সক্ষমতা রয়েছে র্যাবের। সাইবার স্পেসে জঙ্গিবাদের নজরদারি অব্যাহত আছে। বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এখন এই ধরনের কোনো শঙ্কা আমাদের মধ্যে নাই। ভবিষ্যতে এই ধরনের কোনো উগ্র মৌলবাদ বা উগ্র জঙ্গিবাদ, সন্ত্রাস কখনোই এই দেশে কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমাদের সেই সক্ষমতা রয়েছে এবং আমরা সার্বক্ষণিক সে নজরদারি করছি। ট্রানজিট দেয়া মানে দেশ বিক্রি। বিশ্লেষকদের অনেকেই বলছেন, বাংলাদেশের এই বিষয়ে ভারতের সঙ্গে আলোচনায় আরও জোর দেওয়া উচিত। এক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলগুলো সরকার কিংবা আওয়ামী লীগকে চাপ প্রয়োগ করতে পারে। কিন্তু এসব পথে না হেঁটে রেল ট্রানজিট দিলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, এমন বক্তব্য তবে কি সস্তা জনপ্রিয়তার মিথ্যা কৌশল? ভারতকে রেল ট্রানজিট দেয়া নিয়ে শুরু থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনা মুখর একদল মানুষ। তাদের মতে এর কারণে ভারত দেশ দখল করে নেবে। সেই সমালোচনায় শুরু থেকে আরও অনেকের সঙ্গে যুক্ত আছে বিএনপিও। এ নিয়ে লাগাতার সমালোচনা করে যাচ্ছেন তারা। সবশেষ রোববারও এ নিয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব। রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। কিন্তু ট্রানজিট দেয়া মানেই কি দেশ বিক্রি? একটু পেছনে ফেরা যাক। 2010 সালে বাংলাদেশের সড়ক পথ ব্যবহার করে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের দীর্ঘমেয়াদী চুক্তির পর থেকেই নানা মহলে সমালোচনা ছিল তুঙ্গে। এখনও এ নিয়ে বেশ সমালোচনা হয়। ভারত দীর্ঘদিন থেকেই বাংলাদেশের নৌরুট ও সড়ক পথে ট্রানজিট পেয়ে আসছে। স্বাধীনতার আগে ভারত তৎকালীন পূর্ব পাকিস্তানের ভেতর দিয়ে নৌ ট্রানজিট পেত। 1965 সালে পাক ভারত যুদ্ধের পর তা বন্ধ হয়ে যায়। স্বাধীনতার পর 1972 সালে প্রথমবারের মতো আভ্যন্তরীণ নৌ ট্রানজিট ও বাণিজ্য প্রোটোকল স্বাক্ষর হয়। এর আওতায় ভারতীয় নৌযানগুলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ নৌপথ ও বন্দর ব্যবহার করে বাংলাদেশে পণ্য আমদানি ও রপ্তানি করতে পারত। ভারতকে রেলযোগে সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে বিভিন্ন মহলে যে সমালোচনা হচ্ছে সেগুলোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। তাদের মতে আরেকটি দেশকে ট্রানজিট দেয়া যদি দেশ বিক্রি হয়, তাহলে বলতে হয় ইউরোপের সকল দেশ আরেক দেশের কাছে বিক্রি হয়ে গেছে। বিষয়টিকে আরেকটু অন্যভাবে বললে বলা যায়, শক্তিশালী জার্মান, ফ্রান্সের মতো রাষ্ট্রের কাছে কি ইউরোপের বাকি রাষ্ট্রগুলো বিক্রি হয়ে গেছে? ট্রান্স এশিয়ান রেলওয়েতে যুক্ত হতে 2007 সালে চুক্তি করে বাংলাদেশ। এ নেটওয়ার্কের অন্যতম উদ্দেশ্য ছিল ভারত, বাংলাদেশ, মিয়ানমার, চীন, মালয়েশিয়ার মতো দেশগুলোর মধ্যে সহজেই পণ্য পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। সংশ্লিষ্টরা বলছেন, ভারতকে ট্রানজিট দেয়া ছাড়া ট্রান্স এশিয়ান রেলওয়েতে যুক্ত হওয়া সম্ভব নয়। কেননা বাংলাদেশে স্থল সীমান্তের অল্প কিছু অংশ বাদ দিলে বাকি পুরোটাই ভারত বেষ্টিত। বাংলাদেশ ট্রানজিট বিষয়ক সমালোচনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ভারত সফর শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
তিনি প্রশ্ন করেন, একটি দেশের সঙ্গে আরেকটি দেশের ট্রানজিট দিলেই বা ক্ষতি কি? একটা দেশের মধ্যে একটা ট্রানজিট দিলেই বা ক্ষতিটা কি? বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপছে আর বিক্রিটা হয় কিভাবে? আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। দেশের মানুষের কল্যাণের কথা মাথায় রেখেই ভারতের সঙ্গে রেল যোগাযোগ বাড়ানো হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না, আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এও বলা হচ্ছে যে পদ্মা সেতু হয়েছেই ভারতকে ব্যবহার করতে দেওয়ার জন্য, অথচ এই পদ্মা সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সেই সঙ্গে ওই অঞ্চলের মানুষের জীবনের গতিও বেড়েছে। এক সময়ের দুর্ভোগ বিড়ম্বনার এই নৌপথ এখন মানুষের স্বস্তির জায়গা। ঈদযাত্রায় মানুষের স্বস্তির সঙ্গে সঙ্গে টোল আদায়েরও নতুন রেকর্ড হয় পদ্মা সেতুতে। সেতু বিভাগ জানিয়েছে প্রায় 2 বছরে পদ্মা সেতু থেকে 1,500 কোটি টাকারও বেশি টোল আদায় করা হয়েছে। সুতরাং বিষয়গুলো যৌক্তিক বিবেচনায় লক্ষ্য করলেই দেখা যায় রাজনৈতিক উদ্দেশ্যেই দেশ বিক্রির কথা বলছেন একদল লোক। তারা শুধু বিরোধিতার জন্যই এসব অভিযোগ তুলছেন। সত্যিকার অর্থে এ ধরনের ট্রানজিট দেওয়া বাংলাদেশের জন্য কিভাবে ক্ষতিকর তার কোনো যৌক্তিক ব্যাখ্যা প্রদান ছাড়াই দেশ বিক্রির অভিযোগ তোলা হচ্ছে। মূলত রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের অভিযোগ পাকিস্তান শাসনামলে মুসলিম লীগ ও পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের জামায়াত ইসলাম ও জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে বিএনপি শুরু করে। তবে এসবের পরেও কথা কিছুটা থাকে। ভারতকে রেল ট্রানজিট দিলে বাংলাদেশেরও রাজস্ব আয় বাড়ার সম্ভাবনা আছে সত্যি, কিন্তু নজর দেয়া যাক অন্য জায়গায়। ভারতের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে নেপালের কাকরভিটা স্থলবন্দরের দূরত্ব মাত্র 54 কিলোমিটার, আর ভুটানের দূরত্ব 68 কিলোমিটার। এই দুটি পথে ভারত কি বাংলাদেশকে ট্রানজিট দিতে পারে না? বলা হচ্ছে পঞ্চগড় থেকে প্রায় 25 কিলোমিটার ট্রানজিট ভারত বাংলাদেশকে দিলেই স্থলপথে সরাসরি যোগাযোগ স্থাপিত হতে পারে দুটি বন্ধু রাষ্ট্রের। এক্ষেত্রে আরেক বন্ধু রাষ্ট্র ভারতও উপকৃত, বাংলাদেশ নেপালের পাশাপাশি। বিশ্লেষকদের অনেকেই বলছেন বাংলাদেশের এখন উচিত এ ব্যাপারে ভারতের সঙ্গে দেন দরবার করা, প্রয়োজনে ভারতের কাছ থেকে এ নিয়ে আরও জোরালো পদক্ষেপ আদায় করা। এক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলগুলো সরকার কিংবা আওয়ামী লীগকে চাপ প্রয়োগ করতে পারে। কিন্তু এসব পথে না হেঁটে রেল ট্রানজিট দিলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, এমন বক্তব্য দিয়ে হয়তো কিছু সস্তা হাততালি পাওয়া যাবে, তবে লাভের খাতায় যোগ হবে না কিছুই। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন রিপোর্টার রাইদুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, বর্ষার এই বৃষ্টি নগরবাসীকে কিছুটা স্বস্তি দিলেও তারপরেও কিন্তু ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই গুড়ি গুড়ি বৃষ্টিটি। কেননা আমরা জানি যে গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজকে সকাল থেকে যে সকল অফিস, স্কুলগামী বা অন্যান্য কাজে যারা বেরিয়েছেন ঘর থেকে, তাদেরকে কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে আমরা দেখেছি। বিশেষ করে যানবাহন সকালের দিকে কম থাকায় তারা তাদের যে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার কথা ছিল সেখানে পৌঁছাতে অনেকেই কাছে আমরা শুনেছি যে সময় মতো পৌঁছাতে পারেননি, 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে পৌঁছেছেন। আবার লক্ষ্য করা গিয়েছে যে অতিরিক্ত ভাড়া যে আদায়, বিশেষ করে রিক্সাগুলো এবং সিএনজিগুলোতে এই বৃষ্টির কারণে তারা একটু সুযোগ নিয়েই তারা আসলে ভাড়া বাড়ানোর যে অভিযোগটা যাত্রীরা তারা করছিলেন আর কি। যদি কথা বলতে যাই, এখন প্রায় 10টা পেরিয়ে গেছে, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে বাসের জন্য এখনও অপেক্ষা করছেন অনেক মানুষ। আমি এখন আগারগাঁও এলাকায় আছি। এই আগারগাঁও এলাকার যে বাস স্ট্যান্ডটি রয়েছে সেই বাস স্ট্যান্ডে এখনও বাসের জন্য অপেক্ষা করছেন। একটি বাস যখন আসছে তখনই কিন্তু হুড়োহুড়ি করে মানুষকে আমরা উঠতে দেখেছি, কেননা বাসের সংখ্যা কম বা বৃষ্টিতে মানুষজন বাসে বেশি ওঠায় অন্য সব যানবাহন, বিশেষ করে যারা মোটরসাইকেল যাতায়াত করতেন তারা আজকে বৃষ্টির কারণে মোটরসাইকেল না যাতায়াত করে দেখা যাচ্ছে সিএনজি বা যে গণপরিবহন রয়েছে সেখানে আসলে তারা যাতায়াত করছেন। এতে করে আসলে যাত্রী চাপটা বেড়েছে এই পরিবহনগুলোতে। এবং তার পাশাপাশি এই যে সারাদিনের যে বৃষ্টি, সকাল থেকে যে বৃষ্টির কারণে দেখা গিয়েছে যে
বৃষ্টির কারণে দেখা গিয়েছে যে ভাড়া যে অতিরিক্ত ভাড়া আদায় সেটি কিন্তু বেশি নেওয়া হচ্ছে। তো এক কথা যদি আমরা বলতে চাই যে স্বস্তির বৃষ্টিটা যতটুকু ছিল এনেছে তা ভোগান্তির কারণ হয়ে কিন্তু দাঁড়িয়েছিল এই রাজধানীবাসীর জন্য। এবং এই যে পুরো আবহাওয়া অফিসের সাথে আমরা অল্প কিছুক্ষণ আগে কথা বলেছি, আবহাওয়া দপ্তর যে বিষয়টি জানিয়েছে যে বর্তমান যে বৈরী আবহাওয়া চলছে সেটি আগামী ৪ থেকে ৫ তারিখ পর্যন্ত চলবে। যেহেতু জুলাই মাসটি আসলে এই যে বর্ষাকাল ধরা হয়, যে বর্ষাকালের কারণে আসলে এই বৃষ্টিটি হচ্ছে, যেটি কিনা এক সপ্তাহ আগেই কিন্তু আবহাওয়া দপ্তর সতর্ক দিয়েছিলেন যে এক সপ্তাহের মতো এই বৃষ্টিপাত কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত বা কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছিলেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে আগারগাঁও থেকে সবশেষ। গেল কয়েক বছরে যোগাযোগের অন্যতম অনুষঙ্গ সড়ক মহাসড়কের ব্যাপক উন্নতি নিঃসন্দেহে চোখে পড়ার মতো। তবে সড়কে জনসাধারণের নিরাপত্তা যেন কোনোভাবেই নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, যার অন্যতম কারণ পর্যাপ্ত এবং যথাযথ স্থানে সড়ক বাতির অভাব। অন্ধকারকে কাজে লাগিয়ে চাঁদাবাজ আর ছিনতাইকারীদের অপকর্মে অতিষ্ঠ পরিবহন চালক যাত্রী সবাই। আলামিন তুষারের রিপোর্ট। পরিসংখ্যান না থাকলেও এমন সব ঘটনার শিকার কিংবা প্রত্যক্ষদর্শীদের অভিযোগের তীর পর্যাপ্ত সড়কবাতি না থাকা আর হাইওয়ে পুলিশের দায়িত্বহীনতার দিকে। ১টার সময় এখানে আসলে আসলে ছিনতাই জিনিসটা অনেক বেশি বেড়ে যায়। রাস্তার ভিতরে নামাই দিচ্ছে, আমরা এই রাত্রে বাতি নাই কিছু নাই, আমরা কি করব। শুধু ছিনতাই কিংবা চাঁদাবাজি নয়, পর্যাপ্ত সড়ক বাতির অভাবকে রাতের দুর্ঘটনাগুলোর কারণ হিসেবে দেখছেন অনেকে। অন্ধকারের জন্য আর লাইট মাইট কিছু নাই, পট করে উঠে মোবাইল পেটের মধ্যে আঘাত করে দেয়, ছুরি মেরে দিয়ে। তো এখানে আমরা অসহায়, এরা আসে এদের মতো ব্যাস নিয়ে জায়গা, এদেরকে বাধা দেওয়ার মতো কেউ নেই। সড়কের এই ঘুটঘুটে অন্ধকার বলে দেয় এই সড়ক কতটা অনিরাপদ। যেখানেই গাড়ি কিছুটা হলেও ধীরগতির হচ্ছে সেখানেই দেখা দিচ্ছে বিপদ। আর সেখান থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় সেই জায়গাগুলোকে চিহ্নিত করে সেখানে আলোর ব্যবস্থা করা। গুরুত্ব বিবেচনায় মোড় এবং জনাকীর্ণ স্থানগুলোকে দ্রুত সড়ক বাতির আওতায় আনার পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। সঙ্গে উন্নত বিশ্বের মতো মহাসড়কে এন্টি গ্লেয়ার ডিভাইস বসালে রাতের দুর্ঘটনা কমে আসবে বলেও মত তাদের। শুধু সড়কের দিকে দেখছি, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু চিন্তা করতে হবে। নকশা যখন করছি, পরিকল্পনা যখন করছি, কোন কোন জায়গায় আসলে আলোকবাতি বসাতে হবে এবং কোন কোন জায়গায় বসানো যাবে না, এটা চিন্তা ভাবনা করেই নকশাটা হবে এবং সেভাবে বাস্তবায়ন করতে হবে। স্পর্শকাতর জায়গা, পথচারী চলাচল বেশি, বাস স্টপেজ আছে অর্থাৎ যাত্রী উঠানামা করবে, ওই জায়গাগুলিতে আসলে আলোকিত করতেই হবে। এদিকে হাইওয়ে পুলিশের দাবি, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো হচ্ছে এবং নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। আমাদের নজরদারির কারণে, আমাদের প্রযুক্তি ব্যবহারের কারণে, আমাদের পেট্রোলিং এর কারণে এবং যে কোনো ঘটনা ঘটলেই তো আমরা মামলা নিচ্ছি, তদন্ত করছি এবং অপরাধীরা ধরা পড়ছে, আইনের আওতায় আসছে। সড়ক মহাসড়কের অভূতপূর্ব অবকাঠামোগত উন্নয়নে যোগাযোগ খাতের মতো সড়কের জননিরাপত্তা নিশ্চিত করতে অচিরেই পর্যাপ্ত ব্যবস্থা গৃহীত হলে মহাসড়কে অপরাধ দ্রুত কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে চালু হচ্ছে নতুন পেনশন কর্মসূচি প্রত্যয়। এই পেনশন স্কিমে রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, স্বশাসিত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থায় ১ জুলাই থেকে যোগদান নতুন কর্মকর্তা কর্মচারীদের বাধ্যতামূলকভাবে যোগ দিতে হবে। যদিও নতুন এই পেনশন কর্মসূচি নিয়ে আপত্তি তুলেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। ১ জুলাই অর্থাৎ সোমবার থেকে চালু হচ্ছে নতুন পেনশন কর্মসূচি প্রত্যয়। চলুন দেখে নেওয়া যাক কি সুবিধা থাকছে নতুন এই স্কিমে। যারা রাজস্ব খাতের বাইরে বেতন পান তারা ভবিষ্যৎ তহবিল বা সিপিএফ এ পেনশনের টাকা রাখেন। এ তহবিলে কর্মচারী জমা দেন মূল বেতনের ১০% এবং প্রতিষ্ঠান দেয় ৮.33%। সেখানে প্রত্যয় কর্মসূচিতে কর্মচারী দেবেন মূল বেতনের 10% বা সর্বোচ্চ ৫,০০০ টাকা বা এই দুয়ের মধ্যে যেটি কম হবে সেটি, আর সমপরিমাণ অর্থ দেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা। উভয় অর্থ জমা হবে পেনশন কর্তৃপক্ষের তহবিলে। পেনশনাররা এই সুবিধা আজীবন ভোগ করবেন, আর পেনশনের অর্থ থাকবে আয়কর মুক্ত। এ কর্মসূচিতে নিবন্ধিত কর্মচারীরা পেনশন পাওয়ার উপযুক্ত হওয়ার পরের মাস থেকে স্বয়ংক্রিয়ভাবে তাদের ব্যাংক হিসাবে মাসিক পেনশনের অর্থ পেয়ে যাবেন। SMS এর মাধ্যমে তাদের এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে। পেনশন পেতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বা অন্য কোনো দফতরে যাওয়ার বা কোনো ধরনের প্রমাণ দেখানোরও প্রয়োজন হবে না।
কারা থাকছেন এই স্কিমে? রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, স্বশাসিত সংস্থা, সংঘবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা, যেমন বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব সরকারি বিশ্ববিদ্যালয়, পেট্রোবাংলা, রফতানি উন্নয়ন ব্যুরো, বিএসটিআই সহ প্রায় 400 সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রত্যয় প্রযোজ্য। এসব অঙ্গ প্রতিষ্ঠানে 1 জুলাই থেকে যারা নতুন চাকরিতে যোগ দেবেন তাদের বাধ্যতামূলকভাবে প্রত্যয় পেনশন কর্মসূচিতে যোগ দিতে হবে। এছাড়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা অয়েল, যমুনা অয়েল সহ সরকারের হাতে 50% বেশি শেয়ারের মালিকানা রয়েছে এমন কোম্পানিগুলোতে নতুন যোগ দেওয়া কর্মীরাও পড়বেন এই স্কিমের আওতায়। যদিও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এ কর্মসূচি চালুর বিরোধিতা করেছে, তবুও অনড় জাতীয় পেনশন কর্তৃপক্ষ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। কাজু বাদাম চাষাবাদে ভরপুর চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল। 3 বছরে চাষ ও উৎপাদন বেড়েছে দ্বিগুণ। চাহিদা বাড়ায় উচ্চ মূল্যের চাষে আগ্রহী হয়ে উঠছে নতুন উদ্যোক্তারা। আমদানি নিয়ন্ত্রণ করার দাবি তাদের। ভবিষ্যতে রফতানি আয়েও এই ফসলটি বড় যোগান দেবে বলে মত অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। দেশের পাহাড়ি অঞ্চল সমতলের চেয়ে মাটির গুণাগুণ অনেকাংশেই পরিশুদ্ধ থাকায় উর্বরতায় এখনও শীর্ষে। বিশেষত্বকে কাজে লাগাতে ইতোমধ্যে পাহাড়ে বৃদ্ধি পেয়েছে বহুমুখী ফলের চাষাবাদ। তবে তুলনামূলক উচ্চমূল্য চাষাবাদ সহজ হওয়ায় 3 বছর ধরে গুরুত্ব বেড়েছে কাজু বাদামের। রাঙামাটির বিভিন্ন এলাকায় পাহাড়ের পর পাহাড় ভরে গেছে পুরনো ও নতুন কাজু বাদামের গাছে। পাহাড় পরিষ্কার করে একের পর এক বাগান তৈরি করছেন অনেকেই। কম পরিশ্রম, সহজেই ফসল বিক্রি ও কৃষিপণ্য হিসেবে উচ্চ মূল্যের হওয়ায় কাজু চাষে যোগ হচ্ছে নতুন নতুন পাহাড়। 3 বছরেই নতুন গাছের ফল আশা জাগিয়েছে উদ্যোক্তাদের। কাঁচা কাজু বাদাম প্রতি কেজি 250 টাকা বিক্রি হলেও প্রক্রিয়াজাত প্রতি কেজির দাম মেলে 1400 থেকে 2000 টাকা। তবে অভ্যন্তরীণ বাজারে যৌক্তিক দাম ধরে রাখতে আমদানিতে কড়া বার্তা চান তারা। যারা ইম্পোর্ট করে নিয়ে আসেন এটাতে সরকার যেন একটু শুল্কটা যেন বাড়ায় দেয় এবং আমাদের দেশীয় কেশনারটা যেন যেটা আছে তার জন্য আমরা ভালো মূল্য পেতে পারি। বিশ্বে বছরে প্রায় 70 লাখ মেট্রিক টন কাজু বাদাম উৎপাদিত হয়, যার বাজার মূল্য 10 বিলিয়ন মার্কিন ডলার। বিশ্ববাজারের এই ডলার ধরতে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে পর্যাপ্ত অনাবাদি জমিকে কাজে লাগাতে চায় সরকার। গত 3 বছরে 1800 হেক্টর জমি থেকে কাজু চাষ উন্নীত হয়েছে 4200 হেক্টরে। উৎপাদনও দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে 2500 মেট্রিক টনে। অর্থনীতিবিদদের মত, আগামী অর্থ বছরে আমদানিতে শুল্কারূপ দেশীয় উদ্যোক্তাদের জন্য সহায়ক হবে। কৃষকদেরকে এভাবে ট্রেন করে তাদেরকে তৈরি করা গেলে এটা বাণিজ্যিকভাবেই বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি করা যাবে এবং এটা দিয়ে অন্যান্য কৃষি আপনার এই যে খাদ্যদ্রব্য কিন্তু উৎপাদন করা যাবে এবং কাজুর ভবিষ্যৎ সম্ভাবনা কিন্তু অনেক বেশি, অনেক ব্যাপক। এদিকে পাহাড়ে ভরা গ্রীষ্মকালে পানি সংকট নিরসন সহ বিভিন্নভাবে কৃষকদের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। পার্বত্য অঞ্চলের সেচ একটা বড় সমস্যা। এটা শুধু কফি, কাজু বাদামের জন্য না, আমরা চাষিদেরকে সোলারের মাধ্যমে সেচ ব্যবস্থাপনা বলে একটা আমাদের প্রদর্শনী আছে, সেই প্রদর্শনীটা আমরা দিচ্ছি, যদিও সেটা চাহিদার তুলনায় অনেক কম। পাশ আমরা সেট আপ করছি এবং এটার যে সফলতা আছে সেটা দেখে আমরা ভবিষ্যতে চিন্তা করছি আরও এই ধরনের কোনো কার্যক্রম আমরা নিতে পারি কিনা। অভ্যন্তরীণ উৎপাদনে জোর দেওয়ার পাশাপাশি আমদানি করা কাজু বাদাম প্রক্রিয়াজাতের মাধ্যমে রপ্তানিকারক দেশের তালিকায় নাম লেখাতে চান উদ্যোক্তারা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ, দেশের বাইরের খবর। ফ্রান্সে প্রথম ধাপের পার্লামেন্ট নির্বাচনে মেরিন লে পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল আরএন জয় পেয়েছে। দলটি পেয়েছে 34% ভোট। অন্যদিকে বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট পেয়েছে 28%-এর বেশি। আর বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট পেয়েছে 20%-এর বেশি ভোট। গত 40 বছরের মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে দেশটিতে। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। নির্বাচনের আগে যে সংখ্যা প্রকাশ করা হয়েছিল কিংবা জনমত জরিপে যে ফলাফল দেখা গিয়েছিল, ফ্রান্সে মধ্যবর্তী পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের বুথ ফেরত ভোটের ফলাফলেও তার ছাপ দেখা গেল। নানা আলোচনা আর সমালোচনার পর প্রথম ধাপের নির্বাচনের ফলাফলে দেখা গেছে কট্টর ডানপন্থী মেরিন লোপেনের ন্যাশনাল র্যালি পেয়েছে 34% ভোট, আর কমিউনিস্টবাদীদের জোট নিউ ফ্রন্ট পপুলার পেয়েছে 28.1 ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট পেয়েছে 20.3% ভোট।
এদিকে ভোটের ফলাফলে হতাশা জানিয়ে সাধারণ মানুষ বলেছেন কট্টর ডানপন্থী মেরিন লোপেনের ন্যাশনাল র্যালি যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে বর্ণ বৈষম্যের শিকার হতে হবে। আর তাই আগামী 7 জুলাই দ্বিতীয় ধাপের ভোটে মেরিন লোপেনের ন্যাশনাল র্যালিকে যেন রোকা হয় সেজন্য সকল ভোটারদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। আমাদের জন্য অনেক সমস্যা হবে, আমাদের বাচ্চা কাচ্চারা স্কুল কলেজে যেতে রাশিজমের শিকার হবে এবং কাজে কর্মে আমাদের রাশিজমা আসবে, সর্বত্র রাশিজম আসবে। বাংলাদেশে যত ভোটার ভাই বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা মারি রূপনকে রুখে দেওয়ার জন্য যত চেষ্টা আছে ভোট দিবেন না। বর্ণ বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এই নির্বাচনে ভোট প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ। আমি তরুণ প্রজন্মকে ভোট প্রদানের জন্য উৎসাহ প্রদান করেছি। একই সঙ্গে আমার বন্ধু বান্ধবদেরও ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। আমি মনে করি দেশের স্থিতিশীলতার জন্য ম্যাক্রো সরকারের প্রয়োজন রয়েছে। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে। গেল 40 বছরের ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে এবারে সর্বোচ্চ ভোট পড়েছে। এবারে ভোট পড়েছে 59.39%। আগেও মেরিন লোপেনের কট্টর ডানপন্থী দল প্রথম ধাপে নির্বাচনে জয়ী হলেও শেষ পর্যন্ত দ্বিতীয় ধাপে তারা টেকতে পারেনি। আর তাই উদারপন্থীদের প্রত্যাশা এবারও 7 জুলাই রোববার দ্বিতীয় ধাপের নির্বাচনে কট্টর ডানপন্থী দল টেকতে পারবে না। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। ভালো খেলেও পর্যাপ্ত সুযোগ পান না অনেকে, আবার কেউ কেউ দিনের পর দিন খারাপ খেলেও টিকে থাকেন। বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পর বাংলাদেশের দল নির্বাচন প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুললেন পেসার কামরুল ইসলাম রাব্বি। প্রত্যাশা অনুযায়ী এগোয়নি দেশের ক্রিকেট। খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসে বিসিবিকে পুরো কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নেয়ার পরামর্শ দেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাব্বির সাক্ষাৎকার নিয়েছেন সাজিদ মুস্তাহিদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফ্লাশিং মিডো থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাজিদ মুস্তাহিদ, আমার সঙ্গে রয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। অনেকেই বলছে যে বাংলাদেশ খুব কষ্ট লেগেছে, বাংলাদেশ সেমিফাইনাল খেলেনি, সেখানে খেলেছে আফগানিস্তান। ওরা অনেক পরে আমাদের খেলা শুরু করেছে। এই কোয়েশনটা একটু কঠিন ছিল। 12 ওভার, ওরা খুব ভালো বোলিং ডিপার্টমেন্ট, ওদের সাথে 12 ওভার 1 বলে আসলে 115 রান করে, এত ইজিও না। তারপরও আমার কাছে মনে হয় ওই দিন আমরা ম্যাচ হেরে যাই, ওটা আমাদের জন্য বড় ইম্পর্টেন্ট ব্যাপার না। আমাদের জন্য ইম্পর্টেন্ট ব্যাপার ছিল আমরা যদি 12 ওভার 1 বল খেলতে পারি, জিততে পারি, ওটা ইম্পর্টেন্ট ছিল। তাতে আমরা যদি 50 রানে অল আউট হয়ে যাই, ওটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল না। ক্রিকেট শুরু করার পর থেকে আমাদের এখন লেভেলটা আরও অনেক উপরে থাকা উচিত। এটা ল্যাকিংসটা আসলে আমাদের প্লেয়ারদের নাকি আমাদের স্ট্রাকচার, এইগুলো নিয়ে আমার কাছে মনে হয় যে একটা সমন্বয় হয়ে প্লেয়ার এবং অফিসিয়ালরা বসে আলোচনা করলে খুব ভালো দিক নির্দেশনা চলে আসবে। ফাইনাল নিশ্চয়ই দেখেছেন সাউথ আফ্রিকা ভালো একটা পজিশনে থেকেও কিন্তু ম্যাচটা হেরে গেছে। সাউথ আফ্রিকা কাপ নেক, এটা আমি চাচ্ছিলাম, কারণ আসলে ওরা আনলাকিভাবে প্রতিবারই এরকম ভালো অবস্থায় ভালো মেইন সব থেকে টপ টিম থাকার পরও ওরা হেরে যাচ্ছে। আপনি পেস বোলার নিশ্চয়ই দেখেছেন হার্দিক পান্ডিয়া এবং বুমরা কিভাবে তারা লাস্ট 4 ওভার তারা বোলিং করেছে। ওদের কাছ থেকে অনেক শিকার আছে, বাট আমরা শিখিও খুব জলদি, কিন্তু সেটা আমরা আসলে সঠিক জায়গায় আমরা প্রয়োগ করতে পারি না। আপনার প্ল্যানটা কি ক্রিকেট নিয়ে? ন্যাশনাল টিমে খেলার জন্য আমার দেখাটা ইম্পর্টেন্ট না, এখানে দেখাটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যারা সিলেকশন করে। আপনি ভালো খেললেও যে ন্যাশনাল টিমে খেলবেন এটাও যেমন আপনি বলতে পারেন না, আবার আপনি খারাপ খেলেও যে ন্যাশনাল টিমের বাইরে যাবেন এটাও আপনি বলতে পারেন না। অনেক ভালো ভালো প্লেয়ারের ড্রিম এখানে চলে গেছে, অনেক ভালো ভালো প্লেয়াররা এখানে ভালো খেলেও খেলতে পারে নাই, অনেকে ভালো না খেলেও খেলতেছে বা খেলছে। বাংলাদেশের ক্রিকেটের ন্যাশনাল টিমের স্পেশালি সিলেকশন পলিসি নিয়ে গত অনেক দিন, দীর্ঘদিন এটা একটা আসলে ব্যাধিতে রূপ নিয়েছে। এই ওয়ার্ল্ড কাপ যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, নিশ্চিতভাবেই যারা নীতি নির্ধারক তারা চাইবেন এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে এবং একই সঙ্গে একটা প্রপার সিলেকশন প্রসেস রেডি করে সেখানে বাংলাদেশ দলের সামনের দিকে যে টুর্নামেন্টগুলো আছে তার জন্য ভবিষ্যতের জন্য একটা ভালো দল করতে। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারতকে রেল ট্রানজিট দেয়া নিয়ে আলোচনার ঝড়। সস্তা জনপ্রিয়তা পেতে মিথ্যা কৌশল অবলম্বনে ব্যস্ত ইতিহাস ভুলে যাওয়া বিরোধীরা। আলোচনায় জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এই ছিল সময় সংবাদে। এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।